শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইডে সৌজন্যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাথে আছি আমি উজমা হাসান এবং আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি ডাক্তার যিনি রয়েছেন ডাক্তার অধ্যাপক AFM আনোয়ার হোসেন, সিনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল অনকোলজি, আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, উত্তরা। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে সার্জিক্যাল অনকোলজি ও ক্যান্সার ট্রিটমেন্ট। স্যার, আপনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজকে আমরা সার্জিক্যাল অনকোলজি নিয়ে এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাইব। প্রথমে জানতে চাইব সার্জিক্যাল অনকোলজিতে ক্যান্সার ট্রিটমেন্টের ভূমিকাগুলো কী কী? আসলে শুরুতে জানতে হবে সার্জিক্যাল অনকোলজি ব্যাপারটা কি। সার্জিক্যাল অনকোলজি হচ্ছে ক্যান্সার চিকিৎসায় সার্জারি। তার মানে এটাকে বলা হয় মাঝে মাঝে অনকো সার্জারি, কিন্তু জেনারেল যে কনসেপ্ট সেটা হচ্ছে ক্যান্সার সার্জারি। সার্জিক্যাল অনকোলজি হিসাবে সারা পৃথিবীতে এটা সার্জিক্যাল অনকোলজিস্টাই ক্যান্সার সার্জারি করে এবং এই সাবজেক্টের নাম হলো সার্জিক্যাল অনকোলজি। এখানে রেডিওথেরাপি, কেমোথেরাপি যিনারা দিচ্ছেন অনকোলজিস্ট, ওনাদের সাথে সার্জিক্যাল অনকোলজিস্টরা সমন্বয় করে ক্যান্সার চিকিৎসা করেন। কিছু কিছু ক্ষেত্রে আগে সার্জারি করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে তারপর অপারেশন করতে হয়। সুতরাং সমন্বিত চিকিৎসা বলতে বোঝায় যে এখানে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজিস্ট, ওনাদেরকে সাথে নিয়ে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে ক্যান্সারের এই চিকিৎসাগুলো করা হয়। সুতরাং এখন এখানে প্রশ্ন আসে যে সব ক্যান্সার কি অপারেশন করা লাগে? একমাত্র ব্লাড ক্যান্সার ছাড়া বাকি সবগুলোতেই অপারেশনের সুযোগ আছে। আচ্ছা। এবং সেটা নির্ভর করে ওই রুগী কোন স্টেজে আমাদের কাছে আসছেন। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে প্রথমে রোগ নির্ণয় পরিষ্কার হতে হবে যে উনি ক্যান্সার রোগে ভুগছেন, সেটার রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয়ের পরে তারপরে ওনার চিকিৎসার পদ্ধতি কোনটা হবে কোনটা হবে না, রোগ কি ওইখানেই আছে না অন্য কোথাও দূরে ছড়িয়ে গেছে, সেগুলো নির্ণীত হওয়ার পরেই ওনার অপারেশনের বিষয়টা আসে। স্যার, সার্জিক্যাল অনকোলজিস্টরা কিভাবে নির্ধারণ করেন যে চিকিৎসা ক্ষেত্রে তাদেরকে কোন ধরনের সার্জারিটা দেওয়া প্রয়োজন? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে অর্গান ওয়াইজ, মানে এটা মুখের ক্যান্সার হতে পারে, থাইরয়েডের ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার, স্টোমাক, কোলন, রেকটাম অথবা হাত পায়ের বিভিন্ন জায়গার ক্যান্সার। এখন সেই ক্যান্সারগুলো শুরুতে আমি যেটা বললাম একটু আগে, রোগ নির্ণয় হবে, সেটা কোর বায়োপসি বলে, মাংস বিশেষ নিয়ে পরীক্ষা করা। যখন সেটা নির্ণীত হবে যে হ্যাঁ এটা ক্যান্সার, তখন দেখতে হবে তার স্টেজটা কি, উনি কোন পর্যায়ে আছেন, ওনার রোগটা বিভিন্ন জায়গায় শরীরে ছড়িয়ে গেছে কিনা। যদি ছড়িয়ে যায় তাহলে ওই মুহূর্তে অপারেশন করার নিয়ম নাই। সেই ক্ষেত্রে অন্য অনকোলজিদের সহযোগিতা নিয়ে চিকিৎসা শুরু করতে হয়। তাহলে ক্যান্সার সার্জিক্যাল অনকোলজিস্টরা শুরুতে রোগ নির্ণয় করেন, তারপরে রোগের স্টেজিং করেন, কোন ধাপে আছে সেটা দেখে। স্টেজিং সেটা বলতে স্টেজ 1, 2, 3, 4, স্টেজ 1, 2তে অপারেশনের সুযোগ থাকে। আচ্ছা। তো স্যার, সার্জারির সময় যে আপনারা সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন বিশেষ করে রোগীদের উপর, সেই সিদ্ধান্তগুলো আসলে কোন বিষয়বস্তুগুলোর উপর ভেবে আপনারা সেই সিদ্ধান্তগুলো দিয়ে থাকেন রোগীদের? এখানে যদি আমি ব্রেস্ট ক্যান্সারের কথা বলি, ব্রেস্ট ক্যান্সারের শুরুতে আমরা ঠিক করি যে উনি কোন পর্যায়ে আছেন, যেটা একটু আগে বললাম। তারপরে এটা ব্রেস্ট রেখে অপারেশন করা যাবে কিনা, ব্রেস্ট কনজারভেশন, সেটাও আমরা নির্ণীত করতে হবে আমাদেরকে পরীক্ষার মাধ্যমে। সেটা দেখার পরে তারপরে আমরা ঠিক করব আমরা ব্রেস্টটাকে অপারেশন করব কি করব না, এবং ওনার জন্য লাভজনক হবে কিনা। সেখানে রিসিপ্টর অ্যানালাইসিস বলে একটা কথা আছে, ERP আর HER2, এই তিনটা জিনিস করতে হয়। সেটা ওই কোর বায়োপসি করার পরে এই জিনিসগুলো করা যায়। তারপরে আমরা ঠিক করি যে হ্যাঁ ওনার বগল নিচে গোটার মধ্যে রোগ ছড়িয়ে গেছে কিনা। তাহলে যদি ছড়িয়ে যায় তাহলে সেখানে একরকম চিকিৎসা, যদি না ছড়ায় তাহলে অন্যরকম চিকিৎসা। তো এই যে জিনিসগুলো, এগুলো পরিষ্কারভাবে ধারণা নিতে হবে
3 নম্বর যেটা, সেটা হচ্ছে রুগী এবং রুগীর লোকের সাথে কাউন্সিলিং করতে হবে, যে আমরা এই পদ্ধতিতে আপনার চিকিৎসা করা লাগবে বা যাবে, এতে করে ওনাদেরও আমাদের সাথে সহযোগিতা, আমরা সহযোগিতা চাই ওনাদের। তো ওনারা যদি আমাদের সাথে সহমত পোষণ করেন তাহলে আমরা সেইভাবে চিকিৎসা করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা আগে কেমোথেরাপি দিই, যদি লোকালি অ্যাডভান্সড হয়, রোগটা অনেক বাড়তির দিকে থাকে, সেই ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে ডাউন সাইজ করে তারপরে আমরা অপারেশন করি। তার মানে এই না যে সব ক্ষেত্রেই আমরা ব্রেস্ট কনজারভেশন করব। কিছু কিছু ক্ষেত্রে আসে যে টাকাটা থাকে ওনার ব্রেস্টে, সেটা এত বড় হয় অথবা ব্লিডিং হয়, ফাঙ্গেশন হয়, সেখানে রক্তপাত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার ব্রেস্ট কনজারভেশনের সুযোগ নাই। সেখানে ম্যাস্টেকটমি বলে একটা কথা আছে, সম্পূর্ণ ব্রেস্ট ফেলতে হয় এবং বগল নিচে যে গোটা আছে সেগুলো বের করতে হয়। আর 3 নম্বর হচ্ছে যে রোগটা যদি বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফুসফুসে, লিভারে, হাড়ে ছড়িয়ে যেতে পারে, এবং অনেক রুগী আসে এইভাবেই দূরে ছড়ানো অবস্থা, বলে যে মেটাস্টেসিস, মানে স্টেজ 4-এর রুগী। তো স্টেজ 4-এর রুগী, সেই ক্ষেত্রে ওই সমন্বিত চিকিৎসা বলতে যেটা বোঝায়, আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিম, সে টিমার বোর্ড করে সিদ্ধান্ত নিতে হয়। আমরা কেমোথেরাপি আগে দেই, কিছু কিছু ক্ষেত্রে রেডিওথেরাপি দেওয়া লাগে, তারপরে আমরা অপারেশন করি। কিন্তু স্টেজ 4 টিউমারের বেলায় বা ডিজিজের বেলায় সাধারণত অপারেশন করা হয় না, যতক্ষণ না উনি একটা ডিজিজ কন্ট্রোলে না আসেন। অথবা যদি ডিজিজ কন্ট্রোল হলো, তারপরে আমরা অপারেশন করার আগে দেখি সিটি স্ক্যানের মাধ্যমে, অথবা ইদানিংকালে পেট সিটি স্ক্যান করে দেখি যে শরীরে আর কোথাও যেই টিউমারগুলো ছড়ানো, ওগুলা দূর হয়ে গেছে কিনা বা কন্ট্রোলে আসছে কিনা, তাহলে আমরা তখন অপারেশন করি। স্যার, আমরা এই মুহূর্তে একটি নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর ফিরে এসে আপনার সাথে আবারও আলোচনা করব। ওকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি, কোথাও যাবে না, কিছুক্ষণ পরই ফিরে আসছে। বিরতি থেকে ফিরে এসে আমাদের আয়োজনে সবাইকে আবার আমন্ত্রণ। স্যার, সার্জিক্যাল অনকোলজি নিয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে। স্যার, জানতে চাইবো এই মুহূর্তে অনকোলজির ক্ষেত্রে, ক্যান্সার চিকিৎসায় কি কি লেটেস্ট সার্জিক্যাল টেকনিক্সগুলো আপনারা ব্যবহার করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে যদি আমরা শুরু করেছিলাম আমরা যেই ডিসকাশন ব্রেস্ট ক্যান্সারের বেলায়, সেই ক্ষেত্রে আমরা ব্রেস্ট ক্যান্সারের যেগুলো লোকালি অ্যাডভান্সড আমরা কেমোথেরাপি দিই, সেখানে আমরা আগে একটা মার্কার ক্লিপ প্লেস করি, হাইড্রোজেল মার্কার, সেটা দিয়ে আমরা টিউমারটাকে তার স্থানটা নির্ণয় করে রাখি, এই জন্য যে পরবর্তীতে যদি তার কনজারভেটিভ ব্রেস্ট সার্জারি করা হয়, ব্রেস্ট রেখে অপারেশন করা, তাহলে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি। 2 নম্বর হচ্ছে যে ফ্রোজেন সেকশন, যেটা আগে ছিল না, এখন আমাদের এখানে এটা করা যাচ্ছে। আমরা ফ্রোজেন সেকশন বলতে বোঝাই যে আমাদের অপারেশনের সময় মার্জিনগুলো ক্লিয়ার আছে কিনা সেটা আমাদের জানা জরুরি। 3 নম্বর হচ্ছে আমরা বগল নিচের থেকে যে গোটাগুলো বের করব, সেগুলোতে রোগ ছড়িয়ে গেছে কিনা সেটাও ফ্রোজেন সেকশন করে বোঝা যায়। আরেকটা বিষয় হলো সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, মানে আমাদের বগল নিচে ক্লিনিক্যালি, মানে আমরা হয়তো ধরে পরীক্ষা করে পাচ্ছি না, কিন্তু আমাদের আলট্রাসোনোগ্রাফিতে হয়তো বলতেছে এখানে কিছু গোটার মতো আছে, সেই ক্ষেত্রে আমরা ডাই দিয়ে সেটাকে আইডেন্টিফাই করে অপারেশনের সময় বের করে, তাহলে হয় কি বগল নিচে যে গোটাগুলো সব বের করা লাগে না, যেগুলো যেগুলো সন্দেহজনক সেগুলো বের করলে হয়। পরবর্তীতে কেমোথেরাপি, রেডিওথেরাপির একটা রুল আছে, এটা হলো একটা দিক। আর 4 নম্বর যেটা আমরা লেটেস্ট ইনফরমেশন আমাদের জানা দরকার, যদি আমাদের দেশে হচ্ছে না, সেটা হলো আইওআরটি, ইন্ট্রা অপারেটিভ রেডিও থেরাপি। সেটা হচ্ছে অপারেশনের সময় আমরা যেখানে অপারেশন করি সেখানে রেডিওথেরাপি দেয়া যায় ঠিক অপারেশনের সময়। আরেকটা বিষয় হলো যে যদি আমরা পেটের অপারেশনে ধরি, সেগুলো আগে সম্ভব ছিল না, এখন আমরা স্টেজিং ইনভেস্টিগেশন বলতে সেখানে ল্যাপারোস্কোপির একটা সুযোগ আছে।
আমরা সম্পূর্ণ পেট ওপেন না করে আগে ল্যাপারোস্কোপ দিয়ে দেখতে পারি রোগটা কি ছড়ানো ছিটানো আছে, অপারেশনের যোগ্য কিনা সেটা করা যায়। সেটা সাধারণত পাকস্থলীর অপারেশন, স্টোমাকের, কোলন ক্যান্সারের, রেকটামের, সেই ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আর হচ্ছে যে রোবোটিক সার্জারি, সেটা হলো রোবটের মাধ্যমে, কিন্তু এটা কিন্তু কন্ট্রোল করে সার্জনই। কনসোল বলে একটা মেশিনের মধ্যে বসেই উনি এটা কন্ট্রোল করেন এবং অপারেটিভ যে প্রসিডিউর সেটা উনি দিক নির্দেশনা ঠিক করেন। তো রোবটের একটা রুল আছে, যদি আমাদের এখানে বাংলাদেশে এখনো আসেনি, হয়তো অদূর ভবিষ্যতে এটা আসার সম্ভাবনা খুব বেশি। স্যার, এটা খুব ভালো সংবাদ দিয়েছেন আমাদেরকে। স্যার, জানতে চাইবো মেটাস্ট্যাটিক ক্যান্সার চিকিৎসায় সার্জিক্যাল অনকোলজির ভূমিকাটা কিভাবে আসছে? মেটাস্টেটিক ক্যান্সার সেই একই বা কথা বলি, যদি কোলোরেক্টাল বলেন, তারপরে পাকস্থলী বলেন, অথবা ব্রেস্ট ক্যান্সার, যদি লিভারের রোগটা ছড়িয়ে যায়, তো সেই ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়ার পরে তারপরে যদি ছোটোখাটো থেকে থাকে, আমরা সাধারণত পরীক্ষা করে এখানে মেটাস্টেকটমি বলে, সেই দূরবর্তী ছড়ানো জায়গাটাকেও আমরা রিমুভ করি। তাহলে তার লঞ্জিভিটি বাড়ে, ওভারঅল সার্ভাইভাল বাড়ে। আর সেটা নির্ণয় করার জন্য তখন এই পেট সিটি স্ক্যান বলে একটা এখনকার একটা পরীক্ষা, এটা মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় রোগটা ছড়ানো আছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করি। যদি এরকম যে যদি একটা নির্দিষ্ট জায়গায় থাকে, তাহলে সেটা অপারেশনের সুযোগ থাকে। স্যার, সেই ক্ষেত্রে রোগীদের কোন অপশনসগুলো আপনারা অ্যাভেলেবেল দিয়ে থাকেন? আমরা সাধারণত বলে থাকি যে এটা রেডিওথেরাপি যদি হয় যে সারফেসে, হাতে পায়ে কোথাও, সেখানে অপারেশন না করে রেডিওথেরাপি, লোকাল রেডিওথেরাপি বলে, সেটা দেওয়ার সুযোগ থাকে। আবার যদি ভার্টেব্রাল কলাম বলতে আমরা মেরুদণ্ডের হাড়ের মধ্যে ছড়ায়, সেখানেও রেডিওথেরাপির রুল আছে। সেখানে সার্জারি অনেক সময় খুব বেশি, মানে মেটাস্টেটিক সেটিংয়ে, দ্যাট ইজ ছড়ানো রোগের বেলায় প্রযোজ্য কম। তো সার্জারির রুল কিন্তু লিমিটেড, যে আমাদের রোগ যদি ছড়ানো ছিটানো হয়, তারপরেও আমরা একমাত্র পাকস্থলী ক্যান্সারের বেলায় আমরা, অথবা এসোফেগাস বলি আমরা, খাদ্যনালীর ক্যান্সারে যখন বন্ধ হয়ে যায়, তখন আমরা তার শুধু কষ্ট উপশম করার জন্য, অথবা যাতে খেতে পারে সেজন্য আমরা তাকে একটা বাইপাস রাস্তা করে দিতে পারি, অনেক সময় করে দেই। সেটা হলো একটা। আরেকটা হচ্ছে যে যদি পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায় টিউমারের কারণে, সেরকম প্রায় সময় হয়, তখন ওই সম্পূর্ণ অপারেশন ওই মুহূর্তে না করে আপাতত তাকে একটা বিকল্প ব্যবস্থা করে দিতে হয়, যার মাধ্যমে সে অন্তত সারভাইভ করে। পরবর্তীতে অন্যান্য চিকিৎসা করে যখন উনি কন্ট্রোলে আসে, তখন আমরা বাকি অপারেশন করি। স্যার, সার্জিক্যাল অনকোলজির ক্ষেত্রে কোনো জটিলতা বা ঝুঁকি কি আছে আদৌ? জটিলতা সব অপারেশনের মধ্যেই আছে। এখানে আমরা হয়তো প্ল্যান করলাম যে এই রুগীটার আমরা একটা সম্পূর্ণভাবে টিউমার অপসারণ করব, কিন্তু দেখা গেল পেট ওপেন করার পরে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে সেটা একটা সমস্যা। আবার হয়তো কোনো ভাইটাল স্ট্রাকচার আশেপাশে, সেটা ইনজুরি হতে পারে, সেটাও আরেকটা সমস্যা। আর হচ্ছে রক্তপাত কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, সেখানে এটা সার্জনদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আরেকটা যেটা, সেটা হচ্ছে অপারেশন পরবর্তী সময়ে ওনার যেই অপারেশনের জায়গা শুকানো নিয়েও একটা সমস্যা হয়, অথবা পুজ তৈরি হয়, সেটা লম্বা সময় ধরে সেটাকে কন্ট্রোল করতে সময় লাগে। সে এরকম বিভিন্ন রকমের জটিলতা আছে। স্যার, এই এই ক্ষেত্রে রোগীদের চিকিৎসা ক্ষেত্রে ব্যয়বহুলতা কীরকম হতে পারে, একটু যদি আমাদেরকে ধারণা দিতেন? কারণ সাধারণ রোগীরা অনেক সময় দেখা যায় যে সার্জারির কথা চিন্তা করলে একটু ভয় পান, কারণ সেখানে বিশাল একটা খরচের বিষয় আছে। বা সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে আপনি যদি একটু ন্যূনতম আমাদেরকে ধারণা না, দিতেন। সরকারি ক্ষেত্রে যেহেতু আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে লম্বা সময় ধরে সার্জিক্যাল অনকোলজি ডিপার্টমেন্টে কাজ করছি এবং বিভাগীয় প্রধান হিসেবে ছিলাম, তো সেই ক্ষেত্রে সেখানে সরকারের যেই সুযোগ সুবিধা আছে, এতে করে রুগীদের খুব বেশি খরচ হয় না। সেটা শুধু পেইং বেডে থাকলে পেইং বেডের টাকা দিতে হয়, কিছু কিছু ওষুধ যদি না থাকে ওই মুহূর্তে, তাহলে দিতে হয়। আর খুব বেশি খরচ হয় না, খুব মিনিমাম খরচেই উনি, আমার মনে হয় যে 20-25 হাজার টাকার মধ্যেই ওনার চিকিৎসা ওইখানে কমপ্লিট হয়ে যায়। স্যার, গ্রাম পর্যায়ে কি এরকম সুযোগ সুবিধা আছে কিনা বাংলাদেশে? বাংলাদেশে এখন বর্তমানে
মেডিকেল কলেজ হসপিটাল তো অনেকগুলো আছে, সেগুলো ছাড়াও জেলা হসপিটালগুলোতে এই কর্মকাণ্ড হচ্ছে, অপারেশন। সেখানেও আমাদের সার্জনরা আছেন, ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং খুব সুন্দরভাবেই এই অপারেশনগুলো করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে শুধু হিস্টোপ্যাথোলজি অপারেশন করার আগে অথবা অপারেশনের পরে যেই আমরা পরীক্ষাগুলো করি সেগুলোর জন্য হয়তো আমাদেরকে বড় শহরগুলোতে আসতে হয়। এছাড়া আমাদের যেই কম্পিটেন্ট সার্জন আছে ওনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। স্যার, জনসাধারণের জন্য আপনি যদি কোনো উপদেশ দিতে চান এই ব্যাপারে আমাদেরকে। আমার একটাই উপদেশ, সেটা হচ্ছে যে রোগের উপসর্গ হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া। কারণ ক্যান্সার এখন কিন্তু ইট হ্যাজ গট নো অ্যান্সার, এই অবস্থাতে নাই। ক্যান্সার রোগের চিকিৎসা খুব ভালোভাবে বাংলাদেশে বসেই করা যায়, বিদেশে যাওয়ারও প্রয়োজন হয় না, কিন্তু আসতে হবে স্টেজ 1-2-র মধ্যে। তার মানে সূচনায় যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে তার চিকিৎসা খুব ভালোভাবে করা যায় এবং রোগী রোগমুক্ত থাকেন। রোগমুক্ত থাকেন এভাবে বলি আমরা, যদি একটা রোগীর, ক্যান্সার রোগীর চিকিৎসা শেষ হওয়ার পরে সম্পূর্ণভাবে উনি যদি 5 বছর বেঁচে থাকেন, তাহলে আমরা ধরে নিই যে পরবর্তী 10 বছর উনি ভালো থাকবেন। এইভাবে করেই আমরা সাধারণত ক্যান্সার রোগীদের এই সময়টা নির্ধারণ করি যে উনি ভালো থাকবেন কতদিন। সুতরাং ওনাকে আসতে হবে উপসর্গ হওয়ার সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে অথবা নিকটস্থ কোনো ক্যান্সার সেন্টারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এত সুন্দর পরামর্শগুলো দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ, এবং দর্শকবৃন্দ যারা ছিলেন ওনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী আয়োজনে আমরা আবারও নতুন কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথে থাকবেন।